সংসদে হেভি মুক্তিযুদ্ধ দেখছেন তো। যতদিন রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে মুক্তিযোদ্ধা জিতবে, রাজাকার কোনোদিন এদেশে জয় লাভ করতে পারবে না। বিএনপির অন্যান্য এমপি মন্ত্রীরাও আমি তো এই নিয়ে এপিসোড করেছি। আবার দেখলাম জামাতের এমপি শাহজাহান সাহেব কইছে গোলাম আজম নাকি স্বাধীন পূর্ব পাকিস্তানের স্বপ্ন দেখেছেন। এই সংসদ এটা নাট্যশালা হয়ে যাইতেছে। মাঝে মাঝে দেখি এনসিপি মুক্তিযুদ্ধ করে সিক্কর পারে। মুক্তিযুদ্ধের নতুন রূপ তৈরি হয়েছে, মুক্তিযুদ্ধের নবায়ন হয়েছে। আমি এখন কই যাই, সবাই দেখে মুক্তিযোদ্ধা হয়ে গেছে, খালি আমি একাই রাজাকার হয়ে গেলাম। 1971-কে 2024-এর জুলাই বিপ্লবের মুখোমুখি দাঁড় করাইয়া 2024-কে বাতিল করে দেওয়ার শয়তানি অনেক আগে থেকে শুরু হয়েছে। এই শয়তানিটা শুরু করছে বিএনপি, পিছে ছিল ইন্ডিয়া আর আওয়ামী লীগের ন্যারেটিভ পাওয়ার। তাই জুলাইকে একটা দার্শনিক আর ঐতিহাসিক ভিত্তির উপরে দাঁড় করাতে না পারার দায় এখন পুরা জুলাইকে দিতে হইতেছে। মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় নাকি জুলাই হয়েছে, এ বয়ান আগে আনে আসিফ নজরুল। আবার নাহিদ সংসদে দাঁড়ায় সে আসিফ নজরুলের কথা ধার করিয়া কইতেছে জুলাইয়ের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের নবায়ন হয়েছে। হ্যাঁ, জুলাই মুক্তিযুদ্ধেরই ধারাবাহিকতা। শুনেন, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের নতুন রূপ তৈরি হয়েছে, মুক্তিযুদ্ধের নবায়ন হয়েছে। ভাই মুক্তিযুদ্ধের চেতনা কোট আনকোট এইটার বিরুদ্ধেই তো জুলাই হয়েছে। শুনেছেন, একবার আসিফ নজরুলকে দিয়ে আসা ইন্টারিম বানায়া এলো, তারপরেও এদের শিক্ষা হয় না। 1971-এর ধারাবাহিকতায় জুলাই আসে নাই। 1971-এর সাথে জুলাইয়ের কোনো সম্পর্কই নাই। সম্পর্ক থাকলে জুলাইকে 71 দিয়ে ব্যাখ্যা করা যাইতো, সেটা করা যায় না। 1971 ছিল আমাদের ভুল ঠিকানা, 1947-ও ছিল তাই 2024 আমাদের ডেস্টিনি। 2024 1971-এর পোলা না, 2024 1971-এর বাপের বাপ। সে বাপকে 1971 চিনতে পারে নাই। আমি জানি আমার কথা মেলা হালকাও হবি, কিন্তু যদি বাইসে থাকি এই ন্যারেটিভ প্রতিষ্ঠা করে দিয়ে যাব ইনশাল্লাহ। আসেন আল্লাহর নামে শুরু করি। 16 জুলাই 2024 রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় একটা ছেলে দাঁড়াইছে, হাতে শুধু একটা লাঠি, সামনে পুলিশ, শটগান উঁচায়, কয়েক গজ দূরত্ব মাত্র। ছেলেটা পিছায় না, উল্টা সামনে আগায় যায়, দুই হাত ছড়ায় দেয়, বুক চিতায় দাঁড়ায়। সে যেন বলতেছে গুলি করো, আমি প্রস্তুত। ঠিক কিনা? তাই তো, পুলিশ গুলি করলো। প্রথম গুলি ছেলেটা টলল না, দ্বিতীয় গুলি ছেলেটা মাটিতে পড়লো। আবু সাইদ, বয়স মাত্র 22। এই এক দৃশ্যের ভেতরে পুরা 2024-এর রহস্য, পুরা না বলা কথা লুকায় আছে। আবু সাইদ মরতে যায় নাই, সে জীবন দিতে গেছিল। মরতে যাওয়া আর জীবন দিতে যাওয়া দুইটা এক জিনিস না। মরতে যাওয়া বলতে কি বুঝি? রাস্তায় বাস উল্টায় মানুষ মারা যায়, রোগে মানুষ মারা যায়, ছিনতাইকারীদের ছুরিতে মানুষ মারা যায়। 71-এ পাকিস্তানি বাহিনীর হাতে গ্রামে গ্রামে মানুষ মারা গেছে, কেউ ঘরের ভেতরে, কেউ পালাইতে গিয়া, কেউ স্ত্রী সন্তান বাঁচাইতে গিয়া, এসব মৃত্যু। কিন্তু কেউই মরতে যায় নাই, তারা বাঁচতেই চাইছেন, মৃত্যু আইসা পড়ছে। এমনকি 1971-এর রণাঙ্গনের মুক্তিযোদ্ধারাও, যিনি অস্ত্র হাতে যুদ্ধে গেছিলেন, তিনিও বাঁচার আশায় গেছিলেন, জিতে ফিরে আসবো এই ভরসায়। গুলি লাগলে শহীদ, কিন্তু গুলি না লাগলে ফিরে আসবো, আমার দেশ পাবো, আমার পরিবার পাবো। যুদ্ধে গেছেন কিন্তু মরতে যান নাই। জীবন দেওয়া সম্পূর্ণ আলাদা জিনিস। জীবন দেওয়া মানে আপনি জানেন আপনি ফিরবেন না, আপনি জানেন এই কাজটা আপনার জীবন দিয়ে শেষ হবে, আর আপনি সেটা মেনে নিয়ে দাঁড়াইছেন। জুলাইয়ের শহীদেরা সবাই এই জিনিস করছে। মুগ্ধ যখন গুলির মুখে পানি বিতরণ করতেছে, সে জানতো পরের গুলি তার গায়ে লাগতে পারে। ফায়াজ যখন বুক চিতাইছে, জানতো, ওয়াসিম, অনেক, সাজিদ সবাই জানতো এই ছেলেরা বাঁচতে যায় নাই, তারা জীবন দিতে গেছে। তাহলে আবু সাইদ আলাদা কেন? আবু সাইদ এই জীবন দেওয়ার দৃশ্যটা আমাদের দেখাই দিলেন সবার আগে, সবচেয়ে স্পষ্টভাবে। হাত ছড়ানো, বুক উন্মুক্ত, গুলির মুখে স্থির। ভিডিও আছে, ছবি আছে। ওই ছবিটা একটা দলিল, ওই ভিডিওটা একটা দলিল। ওই ছবিটা শাহাদাতের ব্যাকরণ শিখাইছে, গ্রামার শিখাইছে। ওই ছবিটা দেখে কোটি মানুষ বুঝছে এইভাবে দাঁড়াইতে হয়। তিনি জুলাইয়ের প্রথম শহীদ না, তিনি জুলাইয়ের সবচেয়ে দৃশ্যমান শহীদ। তার শাহাদাত শুধু একার সাক্ষ্য না, সেটা পুরো জুলাইয়ের সাক্ষ্যকে দৃশ্যমান করছে। এই জন্য তার কথা বললে সব শহীদের কথা বলা হয়। আর এই প্রশ্নটাই জরুরি যে এই ছেলেরা জীবন দিতে গেল কেন? কি এমন কথা ছিল তাদের যা শুধু রক্ত দিয়ে বলা যায়? এই প্রশ্নের উত্তরেই লুকায় আছে পুরা 2024, পুরা জুলাই। 2024-এর নিরস্ত প্রতিরোধ আর শাহাদাত, এই দুইটার তফাৎ কি? তফাৎটা শুধু কৌশলের না, তফাৎটা অস্তিত্বের। অস্ত্র হাতে যুদ্ধ মানে কি? মানে আমার ক্ষমতা আছে, তোমারও ক্ষমতা আছে, দেখি কে জেতে। এটা ক্ষমতার লড়াই। আমার গুলি বরং তোমার গুলি, আমার সেনা বরং তোমার সেনা। এই যুদ্ধে আমি যদি জিতি, আমি তোমার রাষ্ট্রের জায়গায় আমার রাষ্ট্রকে বসাবো। কাঠামো এক, শুধু মালিক বদল।
এটাই হয়েছে 1971-এ। আমরা পাকিস্তানি সেনাকে অস্ত্র দিয়ে হারাইছি, নিজেরা পারি নাই যদিও, ভারতীয় সেনাদের ডাইকে আনছি, আমরা জিতছি যাই হোক, কিন্তু আমরা জিতে কি পাইছি? পাকিস্তানি কাঠামো, শুধু মালিক বদলাইছে। কেন? কারণ অস্ত্র দিয়ে আপনি ক্ষমতা বদলাইতে পারেন, কাঠামো তো বদলাইতে পারেন না। পাকিস্তান আমলে কোন কাঠামোটা বদলাইছে বলেন? কোনোটাই বদলায় নাই। অস্ত্রের যুক্তি একটাই, যার শক্তি বেশি সে যেতে। আপনি যদি অস্ত্র দিয়ে যেতেন, আপনি সেই যুক্তিকেই বৈধতা দিতেছেন, তাহলে আপনার নিজের রাষ্ট্র সেই একই যুক্তিতে চলবে তো। এই জন্য 1971-এর পরে বাকশাল আসছে, স্বৈর শাসন আসছে, আয়না ঘর আসছে, হাসিনা আসছে, কারণ যুক্তি বদলায় নাই, শুধু শক্তিধর বদলাইছে। এইবার দেখেন 2024-এ কি হয়েছে। আবু সাইদের হাতে শটগান ছিল না, কামান ছিল না, বন্দুক ছিল না, ভারতীয় সেনাবাহিনী পাশে ছিল না, তার হাতে ছিল একটা লাঠি আর তার বুক। ক্ষমতার হিসাবে এটা একটা অসম যুদ্ধ। আবু সাইদের জেতার কোনো সম্ভাবনা ছিল না, কিন্তু আবু সাইদ জেতার জন্য তো দাঁড়ায় নাই, তিনি দাঁড়াইছিলেন সাক্ষ্য দিতে। অনেকে বলবে এটাই তো গান্ধীর অহিংসা, নিরস্ত্র প্রতিরোধ। না, এটা গান্ধীর অহিংসা না। কেন আবু সাইদের প্রতিরোধ গান্ধীর অহিংসা না? গান্ধীর অহিংসা ছিল একটা কৌশল। উনি বুঝছিলেন যে ব্রিটিশের অস্ত্র আছে, আমাদের নাই, তাই অস্ত্রের লড়াইয়ে যাব না, বরং নৈতিক চাপ দিয়ে ব্রিটিশকে লজ্জায় ফেলবো। সেজন্য অনশনে যাইত। গান্ধী বলতো না মরতে আসছি, বলতো জেলে যাব, অনশন করব, লজ্জা দিব। তো আবু সাইদ এটা করেন নাই, তিনি গেছেন সাক্ষ্য দিতে, শাহাদাত বরণ করতে। গান্ধী রাষ্ট্রের ন্যায় বিচার চ্যালেঞ্জ করতেছেন, আবু সাইদ রাষ্ট্রের সার্বভৌমত্বের ধারণাকে চ্যালেঞ্জ করতেছেন। প্রথমটা সংস্কারের দাবি, দ্বিতীয়টা কাঠামো ভাঙার দাবি। এইখানেই 2024 আলাদা। এই জন্য গান্ধীর ভারত আজকেও ব্রিটিশ কাঠামোতে চলে। সংসদ ভবন ব্রিটিশ, আইন ব্রিটিশ, আমলাতন্ত্র ব্রিটিশ, শুধু সাদা চামড়ার জায়গায় বাদামি চামড়া। কিন্তু 2024-এর শাহাদাত হাসিনার কাঠামোর বৈধতাকে ধ্বংস করে দিছে। শাহাদাত মানে কি? শুধু জীবন দেওয়া? শাহাদাত 3 অর্থের একটা শব্দ। শাহাদাত শব্দের 3টা অর্থ। প্রথম অর্থ সাক্ষ্য দেওয়া। একজন মুসলমান যখন বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সে তখন সাক্ষ্য দিতেছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। দ্বিতীয় অর্থ সত্যের পক্ষে দাঁড়ানো, শুধু মুখে বলা না, শরীর দিয়ে দাঁড়ানো। তৃতীয় অর্থ মৃত্যু, যখন সাক্ষ্য রাখার জন্য জীবন দিতে হয়, সেই সাক্ষ্যটা তখন শহীদ। শাহাদাত মানে এমন এক সাক্ষ্য যা শরীর দিয়ে লেখা, রক্ত দিয়ে লেখা। আবু সাইদ যখন বুক চিতায় দাঁড়াইলো, তার শরীর ছিল কলম, তার রক্ত ছিল কালি। সে লিখতেছিল একটা বাক্য যেটা মোছা যাবে না। কোন বাক্য লিখতেছিল তাহলে আবু সাইদ? লিখছে তোমাদের রাষ্ট্র চূড়ান্ত না, তোমাদের গুলি চূড়ান্ত না, তার উপরে একজন আছেন, তার কাছ থেকে হিসাব হবে। এই বাক্য নতুন না, এই বাক্য তিতুমিল লিখছিলেন নারকেল বাড়িয়ায়, দুদুমিয়ার ফাড়ায় যে কৃষকেরা লিখছিলেন জমিদারের লাঠির সামনে। আর এই বাক্য আবু সাইদ লিখলেন 2024-এ রংপুরের রাজপথে। আবু সাইদ এক মুহূর্তে সে দীর্ঘ সিলসিলায় গিয়া দাঁড়াইলেন, আর রাষ্ট্র ওই মানুষটাকে আটকাইতে পারলো না। তার পথ ধরে আবাবিলের মতো আসলো লাখো লাখো কোটিতে কোটিতে তরুণ। রাষ্ট্র কেন এই মানুষটাকে আটকাইতে পারে না? আধুনিক রাষ্ট্র মানুষকে নিয়ন্ত্রণ করে 2টা জিনিস দিয়ে, ভয় আর লোভ। ভয় মারতে পারে, জেলে পুরতে পারে, পরিবার ধ্বংস করতে পারে, গুম করে ফেলতে পারে, তাই চুপ থাকো। লোভ চাকরি দেবে, ঠিকাদারি দেবে, ব্যাংক লুট করতে দেবে, তাই বর্ষতা স্বীকার করো। এনে 2 যন্ত্র দিয়ে হাসিনা 15 বছর চলছে। কিন্তু আবু সাইদ যখন বুক পেতে দাঁড়াইলো, সেই মুহূর্তে রাষ্ট্রে পুরো যন্ত্র অচল। কেন? কারণ যে বিশ্বাস করে মরলে শহীদ, জান্নাতে যাব, তার উপরে ভয়ের কোনো ক্ষমতা নাই তো। যে বিশ্বাস করে এই দুনিয়ার চাকরি, প্রমোশন, প্লট সব অর্থহীন, আসল হিসাব আখিরাতে, তার উপরে লোভের কোনো ক্ষমতা নাই। রাষ্ট্রের হাতে আর কোনো অস্ত্র নাই। এটাই বাঙ্গু এলিটকে সবচেয়ে বেশি কাঁপাইছে। বাকশাল তাদের কাঁপায় নাই, আয়নাঘর তাদের কাঁপায় নাই, হাসিনার শাসন তাদের কাঁপায় নাই, 1/11 তাদের কাঁপায় নাই, ভারতীয় আধিপত্যবাদ তাদের কাঁপায় নাই। যা কাঁপাইছে তরুণদের সে আত্মসমর্পণের দৃশ্য। কার কাছে আত্মসমর্পণ? রাষ্ট্রের কাছে না, আল্লাহর কাছে। জার্মান আইন দার্শনিক কার্ল স্মিথ 1922 সালে বললেন, আধুনিক রাষ্ট্রের সব ধারণায় আসলে চুরি করা থিওলজি। আধুনিক রাষ্ট্রের একটা ধারণা আছে সোভারেন, সার্বভৌম, চূড়ান্ত রাষ্ট্র, চূড়ান্ত সার্বভৌম, যার উপরে কেউ নাই। এটা আল্লাহর গুণাবলী থেকে চুরি করা। আর একটা ধারণা আছে স্টেট অফ এক্সেপশন, জরুরি অবস্থা। রাষ্ট্র বলে আজ আইন কাজ করবে না, সংবিধান স্থগিত, আমার ইচ্ছায় চলবে, এটাই চলবে। এটাই সার্বভৌমত্ব, এটাই সবচেয়ে বড় চুরি। ভাবেন, মুসা নবীর সামনে সাগর 2 ভাগ হয়েছিল কেন? কারণ আল্লাহ চাইছিলেন। প্রকৃতির নিয়ম সেই মুহূর্তে স্থগিত হয়ে গেছিল। ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছিল, আগুন পুড়াইতে পারে নাই, কারণ আল্লাহ চাইছেন, নিয়ম স্থগিত। এক্সেপশন, নিয়মের উপরে দাঁড়ায় নিয়ম স্থগিত করার ক্ষমতা, এটাই সার্বভৌমত্ব। এটা একমাত্র আল্লাহর, কেউ পারে না। এটা আর কেউ পারে না। আধুনিক রাষ্ট্র ওই ক্ষমতাটা চুরি করছে, সে বলে আমি পারি। হাসিনা যখন বলে জরুরি অবস্থা, উনি বলতেছেন সংবিধান কাজ করবে না। যখন বলতেছে আদালত আমার ইচ্ছায় চলবে, নির্বাচন আমার ইচ্ছায় আসবে, কে এমপি হবে আমি ঠিক করব, কে বেঁচে থাকবে, কে মারা যাবে, কে গুম হবে, কাকে গুলি করব, কাকে বাঁচতে দেবো না, কাকে দেশান্তরী করব, এটাই আমি ঠিক করব।
সে তখন নিজেকে আল্লাহর জায়গায় বসাইতেছে। তিনি বলতেছেন নিয়ম স্থগিত করার ক্ষমতা আমার, এই ক্ষমতা মানুষের না, এই ক্ষমতা রাষ্ট্রের না, এই ক্ষমতা একমাত্র আল্লাহর। আর সবচেয়ে গভীর চুরি দিন আর দুনিয়ার বিভাজন। রাষ্ট্র বলে ধর্ম প্রাইভেট, রাজনীতি পাবলিক, মসজিদ একটা জায়গা, রাজপথ আর একটা। ইসলাম বলে দিন আর দুনিয়া আলাদা না, একই। পাকিস্তান এই চুরির উত্তরাধিকারী, বাংলাদেশে এই চুরির উত্তরাধিকারী, হাসিনার রাষ্ট্রের চুরির উত্তরাধিকারী। আবু সাইদ বুক পেতে দাঁড়ানো সেই দাবিকে এক লহমায় চুরমার করে দিল। সে বলল তুমি চূড়ান্ত না, তোমার রাজপথ মসজিদ বিভাজন আমরা মানি না। এই এক বিশ্বাসে পুরো রাষ্ট্রের ভিত্তি কাঁপলো। হাসিনা পলাইলো। তারেক রহমান বলছিল শহীদরা শুধুমাত্র একটা সংখ্যা না, একটা প্রাণের সমাপ্তির অর্থ হইল একটা পরিবারের মৃত্যু, একটা স্বপ্ন এবং সম্ভাবনার অবসান। আসলে কি শহীদের মৃত্যু স্বপ্ন আর সম্ভাবনার অবসান? শহীদরা মরে না, না, শহীদরা মরে না, সে মহাজীবনে যায়। কিভাবে? কোরআনে একটা আয়াত আছে, আপনারা জানেন, আল্লাহর পথে যারা নিহত হয় তাদের মৃত বলো না, বরং তারা জীবিত। কিন্তু তোমরা তা বুঝতে পারো না। এটা শুধু ধর্মীয় সান্ত্বনা না, এটা অস্তিত্বের সত্য। আমাদের সাধারণ জীবন কি? জন্ম, খাওয়া, বাঁচা, কাজ, বার্ধক্য, মৃত্যু, শেষ, মাটির নিচে পৌঁছে যাওয়া। কিন্তু শহীদের জীবন আলাদা। শহীদের মৃত্যুর মুহূর্তে সে এক সাধারণ জীবন থেকে বাইর হয়, এক মহাজীবনে প্রবেশ করে। সে মহাজীবন যাই ডেল্টার মাটিতে গাথা। জাতি তিমিরের জীবন, জাহাজি শরীয়তুল্লাহর জীবন, যিনি 1831-এ নারকেল বাড়িয়ার বাঁশের কেল্লায় ব্রিটিশ কামানের গোলার সামনে বুক পেতে দিছিলেন। যা ফারায়েজি বাহিনীর সেই কৃষক শহীদের জীবন, যাদের নাম পাঠ্য বইয়ে নাই, কিন্তু যাদের রক্ত পদ্মা মেঘনায় মাটিতে মিশে আছে। যা 1943-এর দুর্ভিক্ষে মইরা যাওয়া সেই লক্ষ লক্ষ হতভাগ্য বাঙালির জীবন, যারা ব্রিটিশ সাম্রাজ্যের লুটের সাক্ষী। আর যা 2024-এ আবু সাইদের জীবন। এই সব শহীদই একই সুতায় গাথা। তাদের রক্ত একই আকাশের নিচে পড়ছে, তাদের সাক্ষ্য এক, তারা সবাই এই ডেল্টার শহীদ। পদ্মা মেঘনা যমুনার মাটিতে মিশা শহীদ। শহীদ মরে না, সে বাঙালি মুসলমানের 8 শতাব্দীর সেই অমর কাফেলায় ডুইকা যায়, একটাই উৎসে ফেরে। উৎস কি? জার্মান দার্শনিক মার্টিন হেইডেগার বলেন আধুনিক মানুষের সবচেয়ে বড় অসুখ হইল সে উৎস থেকে বিচ্ছিন্নতা। মানুষ যখন মাটি, তার ভাষার ইতিহাস হারায়, সে আসলে অস্তিত্ব হারায় না, সে আছে কিন্তু পূর্ণভাবে নাই। হাইডেগারের নাম দিচ্ছেন অপ্রকৃত অস্তিত্ব, ইনঅথেন্টিক এক্সিস্টেন্স। পাকিস্তানের 24 বছর বাঙালি মুসলমান অপ্রকৃত, ইনঅথেন্টিক। তাকে বলা হয়েছিল তুমি পুরা মুসলমান না, তোমার বাঙালিত্ব ফেলো, ছুঁড়ে ফেলো। বাংলাদেশে 55 বছর বাঙালি মুসলমান অপ্রকৃত, ইনঅথেন্টিক। তাকে বলা হয়েছিল তুমি মুসলমান পরিচয় নিয়ে তো প্রগতিশীল হইতে পারবা না, তোমার মুসলমানিত্ব ফেলো। বাঙালি মুসলমানের জীবন 77 বছর অপ্রকৃত অস্তিত্ব, ইনঅথেন্টিক এক্সিস্টেন্স। আরবের 4th শতাব্দীর মহান চিন্তক ইবনে খালদুন 600 বছর আগে এই কথা ভিন্ন ভাষায় বলছিলেন। তিনি একটা শব্দ ব্যবহার করে বলছিলেন আসাবিয়া, গোষ্ঠী চেতনা, মাটির বন্ধন। ইবনে খালদুন বললেন যেই জাতির আসাবিয়া হারায় সে পতিত হয়, যেই জাতি আসাবিয়া পুনরুজ্জীবিত করে সে আবার উঠে দাঁড়ায়। 2024-এ আসাবিয়ার পুনরুজ্জীবন, পতিত জাতির পুনরুত্থান। আবু সাইদ যখন বুক চিতায় দাঁড়াইলেন, তিনি এক মুহূর্তে আমাদের জাতিকে আসাবিয়া ফিরিয়ে দিলেন। এইটাই উৎসে ফেরা। কোন উৎসে ফেরা? বাঙালি মুসলমানের উৎস এই গাঙ্গেয় বদ্বীপে, এই ডেল্টায়, নদীতে, পলিমাটিতে, কৃষকের ঘামে। বাংলা ইসলাম আসছে নদীর সাথে, কৃষির সাথে, পীর দরবেশের সাথে, স্থানীয় সমাজের সাথে মিশা। বাঙালি মুসলমান এই মাটির সন্তান। তাহলে তার উৎসে ফেরা মানে তার নিজের 8 শতাব্দীর ইতিহাসে ফেরা। যে ইতিহাস 47 চাপা দিছিল, যে ইতিহাস 71 চাপা দিছিল। আসেন এইবার সেই ইতিহাসটা দেখি। 8 শতাব্দীর চাপা পড়া কণ্ঠস্বর কি ছিল সেই ইতিহাস? বাঙালি মুসলমান 1000 বছর ধরে 4টে জিনিস চাইছে, একসাথে চাইছে। প্রথম, জমির অধিকার। দ্বিতীয়, কেন্দ্রের বিরুদ্ধে প্রান্তের অধিকার। তৃতীয়, বাংলার ভূখণ্ডের নিজস্ব রাজনীতি। চতুর্থ, নাগরিক মর্যাদা। বাঙালি মুসলমান, এই মাটির মানুষ, এই 3টাই পূর্ণ। এই 4-5টা বড় মুহূর্ত আসছে বাঙালি মুসলমানের জীবনে, দুর্ভাগ্যজনকভাবে একবারে আসেনি। 1 নম্বর মুহূর্ত কখন আসছে? সেইটা ছিল বঙ্গীয় সুলতানি আমল। শামসুদ্দিন ইলিয়াস শাহ 1352 সাল। প্রথম দিন বাংলা দিল্লির প্রদেশ না, নিজেই রাষ্ট্র। প্রথম দিন বাঙালি জানলো আমাদের শাসন করতে দিল্লি লাগে না, আমরাই পারি। এই স্মৃতি 2024-এ ফিরল, যখন আমরা বললাম ভারত আমাদের নিয়তি ঠিক করবে না, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এই স্লোগানের গভীর তাৎপর্য বুঝতে না পেরা আবার অনেকে স্লোগান দেয় পিন্ডি না ঢাকা, হ্যাঁ, ওয়াশিংটন না ঢাকা। যাই হোক, সেই 670 বছরের আগের উৎসে ফেরা ছাড়াও আর এক উৎসে আমরা ফিরছি। ইসাখা এবং ভাটির রাজত্ব 16 শতকে। মোগল সাম্রাজ্য বাংলা জয় করতে চাইতেছে, দিল্লি শাসন প্রতিষ্ঠা হবে। ইসাখা আর 12 ভূঁইয়া রুখা দাঁড়াইলেন। মোগল বিরোধী যুদ্ধ। কিন্তু এটা শুধু যুদ্ধ ছিল না, এটা ছিল নদীর ফেডারেলিজম,
ভাটির ভূগোল, নদী আর জলাভূমির দেশ, কোনো একক রাজা সব নিয়ন্ত্রণ করতে পারে না। ছোট ছোট শক্তিকেন্দ্র, স্থানীয় জোট, 12 জন ভূঁইয়া, তারাই বাংলা শাসন করে। ইসাকার সাথে দাঁড়াইছিলেন রাজা কংস নারায়ণ ভৌমিক, 12 ভূঁইয়ার এক ভূঁইয়া। হিন্দু মুসলমান দাঁড়াইলেন পাশাপাশি, মুসলমান ভূঁইয়ার পাশে দিল্লির বিরুদ্ধে। ধর্ম না, এই মাটি ছিল তাদের ঐক্যের ভিত্তি। ঠিক যেভাবে 2024 মীর মুগ্ধের পাশে দাঁড়াইছিল হৃদয় তারুয়া, 400 বছর পরে একই ব্যাকরণ। সে একই ফেডারেলিজমের কল্পনা ছিল 1940-এ, আবার শেরে বাংলা ফজলুল হকের লাহোর প্রস্তাবে। তিনি ভারতের সংখ্যালঘুদের একাধিক রিপাবলিক চাইছিলেন। সেই ধারণায় 1966-তে 6 দফায় ফিরছিল। জিন্না ইন্ডিয়ার কাছে যা যা চাইছিলেন, আমরা 6 দফায় পাকিস্তানের কাছে তাই চাইছি। বিষয়টা ব্যাখ্যা করি, আরো গভীরে গিয়া মজা লাগবে। দেখেন একটা আশ্চর্য মিল। জিন্না 1940-এর লাহোর প্রস্তাবে ভারতের কাছে কি চেয়েছিলেন? মুসলমানদের জন্য আলাদা অটোনোমাস ইউনিট, নিজস্ব আইনসভা, নিজস্ব শিক্ষা ব্যবস্থা, নিজস্ব অর্থনৈতিক নিয়ন্ত্রণ, কেন্দ্রের হাতে শুধু প্রতিরক্ষা আর পররাষ্ট্র, বাকি সব প্রদেশের। মুসলমানরা ভারতের সংখ্যালঘু, তাই তাদের সুরক্ষা দরকার কেন্দ্রের হিন্দু সংখ্যাগরিষ্ঠ থেকে, তাই না? মুজিব 1966-তে 6 দফায় পাকিস্তানের কাছে কি চাইলেন? বাঙালিদের জন্য ফেডারেল অটোনমি, নিজস্ব আইনসভা, নিজস্ব মুদ্রা, নিজস্ব রাজস্ব, নিজস্ব মিলিশিয়া, কেন্দ্রের হাতে শুধু প্রতিরক্ষার পররাষ্ট্র, বাকি সব প্রদেশের। বাঙালিরা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ, কিন্তু পশ্চিম পাকিস্তানি এলিটের নির্যাতনে সংখ্যালঘুর মতো বঞ্চিত, তাই তাদের সুরক্ষা দরকার কেন্দ্রের পাঞ্জাবি উর্দু আধিপত্য থেকে। দেখলেন তো, একই দাবি, একই যুক্তি, একই কৌশল। জিন্না ভারতের কাছে যা চাইছেন, মুজিব পাকিস্তানের কাছে ঠিক একই জিনিসটা চাইতেছেন। 6 দফা লাহোর প্রস্তাবের বাংলা অনুবাদ, আর কিছু না। জিন্না ভারত ছাড়তে চান নাই, ভারতের ভিতরে অটোনমি চাইছেন, কংগ্রেস দিল না, তিনি বাধ্য হয়ে আলাদা রাষ্ট্র করলেন। মুজিব পাকিস্তান ছাড়তে চান নাই, পাকিস্তানের ভিতরে অটোনমি চাইছেন, ভুট্টো ইয়া দিল না, তিনি বাধ্য হয়ে আলাদা রাষ্ট্র করলেন। পাকিস্তান বাধ্য হয়ে, বাংলাদেশও বাধ্য হয়ে। দুটোই কারেকশন, দুটোই প্ল্যান বি। জিন্নার প্ল্যান এ ছিল ভারতের ভিতরে মুসলমানের অটোনমি, ব্যর্থ হয়েছে। তারপরে প্ল্যান বি হয়েছে পাকিস্তান। মুজিবের প্ল্যান এ ছিল পাকিস্তানের ভিতরে বাংলার অটোনমি, ব্যর্থ হয়েছে। প্ল্যান বি বাংলাদেশ। দুই ফাউন্ডার, একই প্লেবুক। আর এই জন্যই দুই রাষ্ট্র শেষমেশ একই রকম হয়ে গেল। কারণ যেই রাষ্ট্রের প্ল্যান এ ছিল অন্য রাষ্ট্রের ভিতরে থাকা, সেই রাষ্ট্র প্ল্যান বি হিসেবে দাঁড়াইলেও কখনো নিজস্ব ডেস্টিনি তৈরি করতে পারে না। সে শুধু আগের কাঠামোর কপি বানায়। পাকিস্তান ব্রিটিশ ভারতের কাঠামোর কপি, শুধু মুসলমান পরিচয়ের পোশাকে। বাংলাদেশ পাকিস্তানের কাঠামোর কপি, শুধু বাঙালি পরিচয়ের পোশাকে। দুটোই অন্যের ছায়া, নিজস্ব ভিত্তি নাই। এই জন্য 2024 ভিন্ন। 2024 কারো ভিতরে অটোনমি চাইতেছে না। 2024 কারো প্ল্যান বি না, 2024 প্ল্যান এ। 800 বছরের পূর্ববঙ্গীয় ডেস্টিনির সরাসরি আর্টিকুলেশন। প্রথমবার এইবার আসেন আগের আলাপে ফিরে যায়। 3 নম্বর মুহূর্ত কোনটা ছিল? ফারাজি আন্দোলন। হাজী শরীয়তুল্লাহ, তারপর তার ছেলে দুদু মিয়া। পাঠ্য বই বলে যে ধর্মীয় সংস্কার আন্দোলন, নামাজ ঠিকঠাক পড়ো, এইটুকুই। পাঠ্য বই মিথ্যা বলে। ফরাজি ধর্মের ভাষা নিয়ে রাজপথে নামছে, জমিদার নীলকর ঔপনিবেশিক অন্যায়ের বিরুদ্ধে। ধর্ম মসজিদে আবদ্ধ থাকলো না, ধর্ম জমির রাজনীতিতে ঢুকলো। দুদু মিয়ার সংগঠন প্রতি 10টা পরিবারের একটা প্রধান, নিজেদের আদালত, নিজেদের বিচার। জমিদার আক্রমণ করলে কৃষক একসাথে দাঁড়ায়। এটা শুধু আন্দোলন না, এটা সমান্তরাল সমাজ, ধর্মের ভিত্তিতে তৈরি, লক্ষ্য জমির ইনসাফ। এখানে নতুন জিনিস জন্মাইলো, জনগণের রাজনৈতিক ধর্ম। জনগণের এই রাজনৈতিক ধর্মকেই বাংলা এস্টাবলিশমেন্ট ভয় পায়, ইন্ডিয়া ভয় পায়। আপনি ধর্মকে অন্দরমহলে ঢুকাই দিতে চাইলেও পারবেন না, কারণ তার কালেকটিভ মেমোরি বিদ্রোহ করবে। তার কালেকটিভ মেমোরিতে আছে তো, ইতিহাস চাপা পড়লো 1971-এ হাসিনা বাপের আমলে। হাসিনা আমলে 2 বাপ বেটেই বললো ধর্ম মসজিদে থাকবে। এটাই সেকুলারিজম। জাতীয় মসজিদে জুম্মার সময় যুদ্ধ বেশে পুলিশ পাহারা দিত, আলাকসা মসজিদের মতো। বাইতুল মোকাররমের ভিতরে ঢুকে গুলি করছিল মুসল্লিদের পিটাইছিল। কিন্তু 170 বছর পরে 2024-এ এই ইতিহাস ফিরল, যখন তরুণরা রাজপথে যায় নামাজ বিছাইলো, যখন বিজয়ের মুহূর্তে সেজদা দিল। দুদু মিয়ার বংশধররা আবার জাগলো। আবু সাইদ এই বংশধর, তিনি যেই সিলসিলায় দাঁড়াইছিলেন সেটাই ফারাইজের সিলসিলা। এরপরের মুহূর্ত কোনটা? 1905 বঙ্গভঙ্গ। কলকাতার ভদ্রলোকরা বঙ্গভঙ্গের বিরুদ্ধে দাঁড়াইলো, জাতীয় অপমান বলল। রবীন্দ্রনাথ গান লিখলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এত ভালোবাসা, কিন্তু উনি পূর্ববঙ্গে এসে থাকলেন না। এত ভালোবাসলেও অখণ্ড বাংলার পক্ষে দাঁড়াইলেন না। কারণ আছে, বড় প্রেম তো। শরৎচন্দ্র বলছেন না, বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলিয়া দেয়। কিন্তু পূর্ববঙ্গের মুসলমান কৃষকের কাছে এটা ছিল প্রথম প্রশাসনিক মুক্তি। প্রথম দিন সে বুঝলো আমরা কলকাতার পরিচয়ের অংশ না, আমরা আলাদা। 6 বছর পরে এটা বাতিল হবে, কিন্তু স্মৃতি থেকে গেল। এরপরে পঞ্চম মুহূর্ত হইল পাকিস্তানের বিশ্বাসঘাতকতা। আমরা লাহোর প্রস্তাবে চাইছিলাম একাধিক রিপাবলিক। জিন্না আর মুসলিম লীগ যে পাকিস্তান বানাইলো, সেটা একক কেন্দ্রীভূত, করাচি নিয়ন্ত্রিত। লাহোর প্রস্তাবের সাথে বিশ্বাসঘাতকতা। পাকিস্তানের কল্পনার মধ্যে দিয়ে যে বিকল্প পথের সন্ধান করছিল আমাদের পূর্বপুরুষেরা, সেটা ফেল করলো। কেমনে? সোহরাওয়ার্দীকে ছুঁড়ে ফেললো। পাকিস্তানকে কে আনছিল? জিন্না ছিলেন আইনজীবী, বোম্বের বাসিন্দা,
বাংলা চিনতেন না। বাংলায় পাকিস্তান আনছিল মূলত একজনই, হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তিনি ব্রিটিশ বাংলার শেষ মুখ্যমন্ত্রী। 1946-এ ফাইনাল নির্বাচনে, যে নির্বাচন ছিল পাকিস্তানের ম্যান্ডেটের নির্বাচন, তিনি বাংলায় মুসলিম লীগের ভূমিধ্বস বিজয় অর্গানাইজ করছিলেন। পাকিস্তানের ধারণা বাংলার মাটিতে প্রতিষ্ঠা তার অক্লান্ত পরিশ্রমের ফসল। এবার দেখেন পাকিস্তান তাকে কি দিল। 1947-এর অগাস্ট কেন্দ্রের ক্যাবিনেট গঠিত হইল, সোহরাওয়ার্দী জায়গা পেল না। বাংলা থেকে ক্যাবিনেটে ঢুকলো ফজলুর রহমান নামে অখ্যাত ব্যক্তি, শিক্ষামন্ত্রী, যার ছেলে, মনে রাখেন নামটা, সালমান এফ রহমান। 77 বছর পর হাসিনা ফ্যাসিবাদের অর্থনৈতিক স্থপতি। এই এক জেনারেশনাল কন্টিনিউটি। পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী নির্বাচন সোহরাওয়ার্দী হারলেন কেন? কারণ তার সাপোর্ট বেস ছিল পশ্চিম বাংলায় মুসলিম এমপিদের মধ্যে। স্যার সিরিল র্যাডক্লিফের কলমে সেই এমপিরা ভারতে চলে গেছেন। জিতলেন খাজা নাজিমুদ্দিন, এক অপদার্থ লোক, সাথে নাই পাশে নাই কিসিমের। হ্যাঁ, যাই হোক, এইটা দুর্ঘটনা না, এটা নকশা। 1948-এ পাকিস্তানের বয়স 1 বছর। সোহরাওয়ার্দীকে মুসলিম লীগ থেকে বহিষ্কার করা হইল, গণপরিষদ থেকে বহিষ্কার করা হইল। যিনি পাকিস্তান আনছিলেন তিনি পাকিস্তানে অবাঞ্ছিত হয়ে গেলেন। পাকিস্তানের জন্মের প্রথম বছরে যে বাঙালি তাকে আনছিল তাকে ছুঁড়ে ফেলে দিছে। এটা ভুল সিদ্ধান্ত না, এটা পাকিস্তানের ডিএনএ ছিল। আর এই ছুঁড়ে ফেলে সোহরাওয়ার্দী কি করলেন? নতুন দল গঠন করলেন, আওয়ামী মুসলিম লীগ। মৌলানা ভাসানী সভাপতি। পাকিস্তানে বছর 2 বছর বাংলার অর্গানাইজার পাকিস্তানের এগেনস্টে নতুন দল বানাইতেছেন। এই রিজেক্ট হওয়া সোহরাওয়ার্দীর হাত থেকেই ভাষা আন্দোলন, যুক্ত ফ্রন্ট, 6 দফা, মুক্তিযুদ্ধ সব শুরু। আইয়ুব খানের আত্মজীবনী ফ্রেন্ডস নট মাস্টার্সে 25 পৃষ্ঠায় সোহরাওয়ার্দী নিজে স্বীকার করছে পূর্ব পাকিস্তানের যত আন্দোলন সব তিনি কলকাঠি নাড়াইছেন 1947-এর ক্ষোভ থেকে। মানে 1971 শুরু হয়েছে 1947-এ। এই কথা সোহরাওয়ার্দী নিজেই লিখে গেছে। পাকিস্তান যেদিন বাংলার অর্গানাইজারকে সোহরাওয়ার্দীকে ছুঁড়ে ফেলছে সেই দিনই পাকিস্তান হারছে। বাকিটা 24 বছরের সময়ের ব্যাপার মাত্র। আর শুধু সোহরাওয়ার্দী না, পাকিস্তান শুধু মুসলমানের রাষ্ট্র হবে এই কথা কিন্তু ছিল না। পাকিস্তান হবে ভারতের সংখ্যালঘুদের রাষ্ট্র। সেই সব সংখ্যালঘু, যেই সব সংখ্যালঘু ভারতের নিরাপদ না তাদের ঘর। মুসলমান আর সংখ্যালঘু এক জিনিস না, কিন্তু আরো সংখ্যালঘু আছে। দলিত হিন্দু, বর্ণ হিন্দু সমাজে যাদের অস্পৃশ্য বানাইছে, কুয়ার পানি ছুঁইতে দেয় না, মন্দিরে ঢুকতে দেয় না, মানুষ হিসেবে গণনাই করে না। দলিতদের নেতা ছিলেন যোগেন মন্ডল। তিনি ভাবলেন ভারতে থাকলে ব্রাহ্মণদের পায়ের নিচে আমরা থাকবো। কংগ্রেস ব্রাহ্মণদের দল। পাকিস্তানে গেলে অন্তত মুসলমানদের সাথে আমরা সমান। মুসলমান আর দলিত একসাথে, দুইটাই সংখ্যালঘু, দুইটাই বর্ণ হিন্দুর হাতে নির্যাতিত। তিনি পাকিস্তান আন্দোলন করলেন। দেখা দেখি লক্ষ লক্ষ দলিত হিন্দু পাকিস্তান আন্দোলনের সমর্থন দিলেন। পাকিস্তান হইল, যোগেন মন্ডল পাকিস্তানের প্রথম আইনমন্ত্রী হইলেন। তারপর কি হইল? কয়েক বছরের মধ্যে দলিতদের উপরে নির্যাতন শুরু, জমি দখল, মন্দির ভাঙা, মেয়েদের তুলে নেওয়া। হিন্দু তা সে দলিত হোক, ব্রাহ্মণ হোক, হিন্দুই। পাকিস্তানে সে অপাঙ্ক্তেয়। যোগেন মন্ডল মন্ত্রী থেকে দেখতেছেন, কিছুই করতে পারতেছেন না। যার সমর্থনে আসছেন তাদেরকেই বাঁচাইতে পারতেছেন না। 1950 সাল তিনি পদত্যাগ পত্র লিখে রাতের অন্ধকারে ভারত পালাইলেন। পদত্যাগ পত্রে লিখলেন, জিন্নাকে বিশ্বাস করছিলাম, ভুল করছিলাম। দলিতদের পাকিস্তানে নিয়ে আসার জন্য আমি দায়ী, এই দায় আমি বহন করব। যে দলিত হিন্দুরা যোগেন মন্ডলের কথায় পাকিস্তান চাইছিলেন, তারা কোন মুখে তাকে দেখবেন? পাকিস্তান তাদেরও বিশ্বাসঘাতকতা করছে। দুইটা ঘটনা পাশাপাশি দেখেন। সোহরাওয়ার্দী বাঙালি মুসলমান, পাকিস্তান আনছেন 1948-এ ছুঁড়ে ফেলে। যোগেন মন্ডল দলিত হিন্দু, পাকিস্তান আনছেন 1950-এ পলাইতে বাধ্য। পাকিস্তান জন্মের 3 বছরের মধ্যে তার 2 ফাউন্ডারকে ছুঁড়ে ফেলছে। এটা দুর্ঘটনা না। পাকিস্তান বাঙালিদের কণ্ঠস্বর গ্রহণ করার জন্য ডিজাইন করা ছিল না, দলিতদের কণ্ঠস্বর গ্রহণ করার জন্য ডিজাইন করা ছিল না। পাকিস্তান ছিল পাঞ্জাবি উর্দুভাষী আশরাফ এলিটের জন্য একটা যন্ত্র। বাকি সবাই বাঙালি হোক, দলিত হোক, সিন্ধি হোক, বেলুচ হোক, সবাই আজাইরা, সবাই ঝামেলা। চাইছিলাম এক জিনিস, পাইলাম আর এক জিনিস। দেখালো মুরগি, খাওয়াইলো ডাল। এই ভুলের সংশোধনী 71, কিন্তু সেটা হয়ে উঠলো আর এক বিশ্বাসঘাতকতা। 1971 বাস্তব ঘটনা। স্বাধীন বাংলাদেশে জন্ম হয়েছে, কিন্তু নর্মাল ডেলিভারি না, সিজার করা লাগিছে। ডাক্তার ছিল ইন্ডিয়া। দেশের মানুষ রক্ত দিছে, এই রক্ত মিথ্যা না, কিন্তু একটা পার্থক্য করতে হবে। মুক্তিযুদ্ধের মুহূর্ত আর মুক্তিযুদ্ধের রাষ্ট্র দুইটা এক জিনিস না। মুক্তিযুদ্ধের মুহূর্তটা পবিত্র, কিন্তু যুদ্ধ শেষে যে রাষ্ট্র দাঁড়াইলো সেইটা মুহূর্তের প্রতিশ্রুতি রাখে নাই। কারণ 71 নিয়ে আমাদের আগে থেকে কোনো কল্পনা ছিল না, কোনো রাষ্ট্র কল্পনা ছিল না, কোনো দার্শনিক ভিত্তি ছিল না, কোনো 800 বছরের সিলসিলা ছিল না। 71 আমাদের লক্ষ্যও ছিল না। 71 ছিল বাধ্যতামূলক প্রস্থান, 47-এর প্রতারণার বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবাদ। 71 ছিল 47-এর কারেকশন, নতুন কিছু না, আগের ভুলের সংশোধন। আর কারেকশন কখনো ফাউন্ডিং হইতে পারে না, কিন্তু আমাদের প্রয়োজন ছিল নতুন প্রশ্ন, নতুন কাঠামো। 800 বছরের পূর্ববঙ্গীয় ডেস্টিনির পূর্ণ আর্টিকুলেশন, সেটা 1971-এ হয় নাই। এই জন্যই পাকিস্তান যে কেন্দ্রবাদী কাঠামো রেখে গেল, বাংলাদেশে সেটা ভাঙলো না। ভাঙার দরকারই ছিল না, কারণ লক্ষ্যই তো ছিল ওই কাঠামোর মধ্যেই জায়গা পাওয়া। যখন বের হইতে বাধ্য হইলাম, তখন কাঠামোটা সাথে নিয়ে বের হইলাম। শুধু রাজধানী বদলাইলাম, করাচির জায়গায় ঢাকা, জিন্নার জায়গায় মুজিব, মুসলিম লীগের জায়গায় আওয়ামী লীগ। কাঠামো এক, চুরি যাওয়া থিওলজি এক, কেন্দ্রবাদ এক। বাংলাদেশের ডাক্তার ছিল ইন্ডিয়া, আমাদের জন্ম প্রক্রিয়ায় ভারতের হাতে। 55 বছর ধরে সেই নারী আমরা কাটতে পারি নাই। ইন্দিরা গান্ধী থেকে মনমোহন সিং, মোদী থেকে দোভাল, দিল্লির ছায়া বাংলাদেশের উপরে থেকে গেছে। কারণ 71 আমাদের ডেস্টিনি ছিল না, কারেকশন ছিল। আর কারেকশনের রাষ্ট্র
কারেক্টিং এজেন্টের কাছে চিরকালের ঋণী। 1972-এর সংবিধান কে লিখলো? আওয়ামী লীগ একা। কোন বিস্তৃত গণপরিষদ প্রক্রিয়া নাই, দল লিখলো, দল পাশ করাইলো, দল মালিক হইলো। বাকশাল 1975-এর জানুয়ারি, একদলীয় ব্যবস্থা। এটা দুর্ঘটনা না, 1972-এর সংবিধানের যৌক্তিক পরিণতি। কারণ যে রাষ্ট্রে কোনো নিজস্ব ডেস্টিনি নাই, সে রাষ্ট্র তো শেষ দলেরই দখলে যাবে। আপনি সে একই কৃষক, এইবার হাসিনার আমল, আপনি যুদ্ধ করছেন, ছেলে শহীদ হয়েছে, মেয়ে নির্যাতিত। এইবার নতুন রাষ্ট্র আপনাকে কি বললো? বললো তুমি বাঙালি, ভালো কথা, কিন্তু তুমি এই নামাজ রোজা এত বেশি করো, এটা তো পাকিস্তানি ব্যাপার, এটা তো মুসলমানি ব্যাপার। তুমি তো প্রগতিশীল হতে পারবো না। তোমার দাড়ি টুপি কেন? তুমি মৌলবাদী। তোমার মাদ্রাসা কেন? তোমার ছেলেকে স্কুলে পাঠাও, রবীন্দ্রসঙ্গীত শেখাও, পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় আসো, ঈদ ঘরে রাজপথে নামাজ পড়লে তুমি জঙ্গি। বললো তোমার ফারাই যে ইতিহাস, তোমার তিতুমিলের লড়াই ভুলে যাও, আমাদের ইতিহাস 52 থেকে শুরু। বললো তোমার সংস্কৃতি মানে রবীন্দ্রনাথ, ছায়ানট। পাকিস্তান যে অংশ ছাঁটাই করতে চাইছিল, বাংলাদেশ ঠিক তার উল্টা অংশ ছাঁটাই করতে চাইল। পাকিস্তান বাঙালি অংশ বললো অতিরিক্ত, বাংলাদেশ মুসলমান অংশ বললো অতিরিক্ত। আমরা পাকিস্তানে ছিলাম অতিরিক্ত বাঙালি, বাংলাদেশে হয়ে গেলাম অতিরিক্ত মুসলমান। আমাদের বাঙালি অংশ বাড়তি না, আমাদের মুসলমান অংশ বাড়তি না, দুইটা একই লড়াই, শুধু দুই দিকে, দুইটাই অর্ধেক রাষ্ট্র, দুইটাই ফেল্ড এক্সপেরিমেন্ট। পাকিস্তানের 24 বছর, বাংলাদেশের 53 বছর, মোট 77 বছর। এই 77 বছরে আমরা একদিনও পূর্ণ ছিলাম না। 2024-এ সে বদ্ধ দরজা ভাঙলো। 2024-এ যা ফিরে আসছে সেটা ছিল অভিনব একটা ব্যাপার। ফিরে যায় আবু সাইদের সেই ছবিতে। এই দৃশ্যের পেছনে কিসের ছায়া? ফারাজির ছায়া, দুদু মিয়ার ছায়া, তিতুমিরের ছায়া। 170 বছর আগে যে কৃষক জমিদারের লাঠির সামনে বুক চিতায় দাঁড়াইছিল তাদের ছায়া। আবু সাইদ তাদেরই বংশধর। বিজয়ের সন্ধ্যায় শাহবাগ টিএসসিতে যে সেজদা, সেটা ফারাইজির সিলসিলা পুনরুত্থান। 71-এর রাষ্ট্র ফারাইজির গ্রামার মুছে ফেলছিল, বলছিল ধর্ম মসজিদে থাকবে, রাজপথ সেকুলার। কারণ 71-এর কাঠামো ছিল 47-এর কাঠামোর কপি। এটাই দিন আর দুনিয়াকে আলাদা করছিল। 2024 সেই বিভাজনকে ভাঙলো। অগাস্টে যে বাহিনী জনতার সাথে একাত্ম হইল, কি স্লোগান দিল? নারায়ে তাকবীর। শুনেছেন? 1975-এর 7ই নভেম্বর সিপাহী বিপ্লবের দিন বিপ্লবী সিপাহীরা একই স্লোগান দিছিল। এই স্লোগান ভাটির ফেডারেল বাংলার স্মৃতি। সিপাহী প্রজা একসাথে, বাহিনী জনতা একসাথে, কেন্দ্রের বিরুদ্ধে প্রান্তের ঐক্য। 400 বছর পরে ইসাখার স্মৃতি ফিরল। আর কোন একক জাতির পিতা নাই। 47-এ ছিল জিন্না, 71-এ মুজিব, দুইটাই বংশতন্ত্র। কিন্তু এটা দুর্ঘটনা না। জিন্না মুজিব দুইজনেই প্ল্যান বি এর ফাউন্ডার। জিন্না ভারতের ভিতরে অটোনমি চাইছিলেন, পান নাই, পাকিস্তান নিলেন। মুজিব পাকিস্তানের ভিতরে অটোনমি চাইছিলেন, পান নাই, বাংলাদেশ নিলেন। প্ল্যান বি এর রাষ্ট্রের একক পিতা লাগে, কারণ সেই পিতা ছাড়া রাষ্ট্রের জাস্টিফিকেশন নাই। আমি প্রতিষ্ঠা করছি, তাই আমি মালিক, এই দাবিতেই রাষ্ট্র দাঁড়ায়। 2024 প্ল্যান এ কারো ভিতরে অটোনমি চাইতেছে না, কারো বিকল্প না। প্ল্যান এর কোনো একক পিতা লাগে না, কারণ প্ল্যান এর ভিত্তি একজন মানুষের কর্মে না। 800 বছরের সিলসিলায় আবু সাইদ আছেন, মুগ্ধ আছেন, ফায়াজ আছেন, কিন্তু কেউ পিতা না, সবাই সাক্ষী। ভাটির 12 ভুইয়ার গ্রামার ফিরল। কোন একক সম্রাট না, বহু কেন্দ্র, বহু কণ্ঠস্বর, সবাই এই মাটির পক্ষে। আর হাসিনার পলায়ন ভারতে, এই দৃশ্যটা মনে রাখেন। 1971-এ পাকিস্তানি বাহিনী ভারতীয় যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করছিল। সিজারের ডাক্তার ছিল ইন্ডিয়া। 2024-এ মুজিব বংশের শেষ উত্তরাধিকারী সেই ভারতেই পলাইলো শরণার্থী হয়ে। 53 বছর পর সিজারের সেই ডাক্তার আসলে কি ছিল সেটা প্রকাশ হইল। হাসিনা পলায়নের মধ্যে দিয়ে মুক্তিদাতা ছিল না, মালিক ছিল, মালিক। সে দাসকে নিয়ে গেছে। 71-এ যাকে আমরা মুক্তিদাতা ভাবছিলাম, আসলে ছিলেন আমাদের নারী ধরা মালিক। হাসিনা পলায় গিয়া সেই মালিকের পায়ের কাছে আশ্রয় নিল। আর সেই মুহূর্তে ভারতের ছায়া বাংলাদেশের উপর থেকে সরে গেল। 53 বছর ধরে যেই নারী আমরা কাটতে পারি নাই, 2024-এ সেটা কাটা পড়লো। কে কাটলো? আবু সাইদ, মুগ্ধ, ফায়াজ, সব শহীদ। তাদের রক্ত সেই নারী কাটার ছুরি। কারণ যে রাষ্ট্রের নিজস্ব ডেস্টিনি নাই, সে চিরকাল কারেক্টিং এজেন্টের কাছে ঋণী। কিন্তু যে রাষ্ট্রের 800 বছরের সিলসিলা আছে, সে কারো কাছে ঋণী না। ইসাকা যেভাবে কোনো বিদেশি বন্ধুর সাহায্য ছাড়া কেন্দ্রের বিরুদ্ধে দাঁড়াইছিলেন, 2024-এ সেই গ্রামারে ফিরল। 47 ছিল ব্রিটিশের দয়া, 71 ছিল ভারত ধাত্রী। 2024 কারো ছায়া না, নিজস্ব শক্তিতে। প্রথমবার এনসিপি আপনাদের মুক্তিযুদ্ধের ধারাবাহিকতার বয়ান ছাড়েন। 2024 ধারাবাহিকতা না। 2024 47 আর 71-এর বিরুদ্ধে 8 শতাব্দীর প্রতিশোধ। সেই প্রতিশোধের ব্যাকরণ, এই প্রতিরোধের সিলসিলা যারা জানে না, তারা জুলাইকে বোঝে না। এই প্রতিশোধ। দর্শক আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনারা দেখলেন পিনাকি ভট্টাচার্যের একটি ভিডিও। তো পিনাকি ভট্টাচার্য বরাবরের মতো মানুষের পক্ষে থেকে কথা বলে এবং মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। দর্শক, পিনাকি ভট্টাচার্যের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটি শুরুতেই কমেন্ট করে জানাবেন এবং পিনাকি ভট্টাচার্যের ভিডিও থেকে
কিছু শিখতে পারেন কিনা, কিছু বুঝতে পারেন কিনা, কিছু জানতে পারেন কিনা, সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখেন দর্শক, আসলে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ এবং বাংলাদেশের যখন যেটি আসলে ঘটে সেই বিষয়ের উপরে আসলে পিনাকি ভট্টাচার্য সবসময় আলোচনা করে থাকেন। আজকে উনি আলোচনা করেছিলেন যে জুলাই গণঅভ্যুত্থান মানে 24 আর 71-এর ভিতর পার্থক্য কী। তো ভিডিওটি যেহেতু সম্পূর্ণ দেখলেন তাহলে তো আপনি বুঝতেই পেরেছেন আমি আর কি বলবো। 24শে গণঅভ্যুত্থান সম্পর্কে যদি আপনাকে অল্প কথায় বলতে চাই তাহলে বলতে হয় যে 2024 সালের জুলাই আগস্ট মাসে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া দেশব্যাপী ছাত্র জনতার আন্দোলনকে বোঝানো হয়। সরকারি চাকরির কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। আন্দোলন ধীরে ধীরে বড় আকার ধারণ করে এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দাবিও সামনে আসে। দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সংঘর্ষ, অবরোধ, সহিংস ঘটনা ঘটে। আইন শৃঙ্খলা বাহিনী, আন্দোলনকারী এবং অন্যান্য পক্ষের মধ্যে সংঘর্ষে বহু হতাহত হওয়ার খবর প্রকাশিত হয়। রাজনৈতিক পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং দেশের শাসন ব্যবস্থায় একটি বড় ধরনের পরিবর্তন চলে আসে। এই ঘটনাকে কেউ গণঅভ্যুত্থান, কেউ ছাত্র জনতার আন্দোলন, আবার কেউ জুলাই আন্দোলন নামে উল্লেখ করে। এখন কথা হচ্ছে এই হচ্ছে আন্দোলনের শুরুটা আর কি। তারপরে আস্তে আস্তে পুরো বাংলাদেশের মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল তারা একত্রিত হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা স্লোগান দেওয়া শুরু করে এবং সরকার পতন চায়। এক কথায় সরকারকে পতন চায় এবং নতুন সরকার দেখতে চায়। সেই হিসেবে তারা আন্দোলন সংগ্রামের ডাক দেয় এবং সেটি তারা সফল হয়। তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যায় এবং পরবর্তীতে ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ক্ষমতায় আসেন। 1971 সাল ঘটনা যদি আপনাদের বলতে হলে বলা যায় যে 1970 সালের নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করলেও ক্ষমতা হস্তান্তর নিয়ে সংকট তৈরি হয়। 25 মার্চ 1971 সালের রাতে শুরু হয়, যেখানে তৎকালীন পাকিস্তানি সেনাবাহিনী ও পূর্ব পাকিস্তানে ব্যাপক সামরিক অভিযান চালায়। 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় বলে বাংলাদেশে প্রচলিত ইতিহাসে উল্লেখ করা। এরপর প্রায় 9 মাস মুক্তিযুদ্ধ চলে। মুক্তিবাহিনী এবং সাধারণ জনগণ পাকিস্তানের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে। যুদ্ধ চলাকালে ব্যাপক প্রাণহানি, শরণার্থী সংকট এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে। ডিসেম্বর মাসে ইন্ডিয়া যুদ্ধে সরাসরি অংশ নেয় এবং 16 ডিসেম্বর ডিসেম্বরে যুক্ত হওয়ার সাথে সাথে 16 দিনের ভিতর বিজয় লাভ করে বাংলাদেশ। 16 ডিসেম্বর 1971 সালে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং বাংলাদেশের বিজয় অর্জন করে। তো এই কারণে 16 ডিসেম্বর বাংলাদেশের ভিক্টোরি ডে হিসেবে পালন করা হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও তো দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে পিনাকি ভট্টাচার্য তো একদম হাতে কলম নিয়ে বুঝিয়ে দিলেন যে কিভাবে কি হয়েছিল এবং 24 বিক্রি করে কারা খায়, 71 বিক্রি করে কারা খায়, সে বিষয়গুলিকে সম্পূর্ণভাবেই তিনি আসলে উল্লেখ করেছেন। তো দর্শক,
আজকের মতো আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করছেন, একটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশান চলে যায়, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।